হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আজকে আমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা আগের ক্লাসগুলোতে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট ইউনিটের বিভিন্ন টপিক সম্পর্কে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি রাশি সম্পর্কে, তারপর রাশির পরবর্তীতে আমরা রাশির একক, রাশির মাত্রা এবং সেই রাশির পরিমাপের বিভিন্ন যন্ত্রসমূহ, সেই রাশির যন্ত্র দিয়ে রাশির পরিমাপ করতে কি কি ত্রুটি আসে, ত্রুটির প্রকারভেদ, ত্রুটির গণনা করছে কিভাবে, সব আমরা আগের ক্লাসে জেনে নিয়েছি। এবার আজকের ক্লাসে আমরা জানবো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, সিগনিফিক্যান্ট ফিগার। তো এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা কি? আমরা আগের ক্লাসে ত্রুটি সম্পর্কে আলোচনা করেছি। এবার একটা পরিমাপ কতটা সঠিক হয়েছে বা কতটা তার মধ্যে ত্রুটি আছে, সেইটা সেই পরিমাপের সংখ্যাটা দেখে কিভাবে বোঝা যাবে। সেই পরিমাপের যে সংখ্যাটা পেয়েছি তার মধ্যে যতগুলি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে, সেই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দ্বারাই কিন্তু আমরা সেই পরিমাপের সঠিকতা নির্ণয় করতে পারি। এই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয়ে কয়েকটা রুল আছে। কি কি রুল? না, রুল নাম্বার 1। রুল নাম্বার 1টা কি? না, কোন সংখ্যায় যদি অশূন্য সংখ্যা, শূন্য নয় এমন কোন সংখ্যা রাখলে যতগুলি অশূন্য সংখ্যা থাকবে সবগুলোই কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। যদি 6435 থাকে, এখানে শূন্য নেই, এই সংখ্যাটিতে শূন্য নেই, তো এই যে চারটি সংখ্যা 1 2 3 4, চারটি সংখ্যাই হচ্ছে কিন্তু চারটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। যদি সংখ্যাটিতে এইরকম থাকে যে 64.35, তাহলেও কিন্তু চারটি অঙ্ক সংখ্যা থাকবে, দশমিক থাকুক আর না থাকুক। যদি কোন সংখ্যায় যতগুলি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে, সেই যতগুলো অশূন্য সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা ততগুলোই হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে। 2 কি? না, 2 হচ্ছে যে যদি দুটি অশূন্য সংখ্যার মাঝে যদি কোনো শূন্য থাকে। কি বলছি? না, দুটি অশূন্য সংখ্যার মাঝে যদি কোনো শূন্য থাকে, তবে সেই শূন্যটাও কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে যাবে। কিরকম? না, ধরো 62.05, এখানে দুটো অশূন্য সংখ্যার মাঝে শূন্য আছে, তার মানে এখানে এই জিরোটা কিন্তু তখন তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে যাবে। আবার যদি এটা এরকম না থাকে, যদি 60.25 থাকে, তাহলেও কিন্তু চারটে থাকবে। আবার যদি এরকম যদি দুটো অশূন্য সংখ্যার মাঝে শূন্য থাকলেই কিন্তু সেটা তাৎপর্যপূর্ণ হয়ে যাবে। যদি এরকমও থাকে যে 6.205, দুটি অশূন্য সংখ্যার মাঝে শূন্য আছে, তাহলে কিন্তু চারটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে যাবে। মানে দুটো অশূন্য সংখ্যার মাঝে শূন্য থাকবে, সেই শূন্যটা যেখানে থাকুক না কেন, শূন্য দশমিকের আগে থাকুক, দশমিকের পরে থাকুক, কিংবা দশমিকের পরে দুটো সংখ্যার মাঝে থাকুক, মোটামুটি দুটো অশূন্য সংখ্যার মাঝে শূন্য থাকলেই সেই সংখ্যাটা কিন্তু, সেই শূন্যটা কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে? এবার যদি কোন সংখ্যার শেষ অশূন্য সংখ্যার পরে শূন্য থাকে, শেষ অশূন্য সংখ্যার পরে শূন্য থাকে, তাহলে কি হবে? যদি সংখ্যাটি দশমিকের হয়, কোন দশমিক সংখ্যায় শেষ অশূন্য সংখ্যার পরের শূন্যটি কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে 5, শেষ অশূন্য সংখ্যা আছে 5, যেহেতু এখানে দশমিক আছে, 5-এর পরে যে শূন্যটা আছে এটা কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে যায়। ধরো এরকম আছে, জি, এখানে কিন্তু কোনো শূন্য নেই, তখন কিন্তু কোনো দশমিক নেই। সেই দশমিক না থাকলে শেষ যে অশূন্য সংখ্যাটা থাকবে সেটা কিন্তু আর তাৎপর্যপূর্ণ হবে না। দশমিক সংখ্যা থাকলে তবে শেষ অশূন্য সংখ্যার পরের শূন্যটি তাৎপর্যপূর্ণ হয়। দশমিক সংখ্যা না থাকলে তখন কিন্তু শেষ অশূন্য সংখ্যার পরের শূন্যটি তাৎপর্যপূর্ণ হবে না। তো এক্ষেত্রে 5টা সংখ্যা থাকলেও যেহেতু এখানে দশমিক নেই, তাই শেষ অশূন্য সংখ্যার পরের শূন্যটি তাৎপর্যপূর্ণ নয়। আচ্ছা, এরকম একটা যদি এরকম থাকে 25.350, সেখানে কিন্তু দেখো দশমিক থাকার কারণে শেষ অশূন্য সংখ্যার পরের শূন্যটি অবশ্যই তাৎপর্যপূর্ণ হওয়ায় এখানে
5টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বর্তমান। ঠিক আছে, যদি কোনো দশমিক সংখ্যা মানে 10-এর ঘাতে প্রকাশ করা থাকে, এরকম 1.4 to 10 to the power -7, এই 10-এর ঘাতে যে শূন্য থাকবে, এই যে 10-এর ঘাত, এই 10-এর ঘাতটা কিন্তু তাৎপর্যপূর্ণ হবে না। তো এখানে এই 10-এর ঘাত এটা তাৎপর্যপূর্ণ নয়, তো 10 এখানে তাহলে তোমার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কে আছে না 1 আর 4, তো এখানে কিন্তু দুটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে। 10-এর কোন সংখ্যা 10-এর ঘাতে প্রকাশ করা হয় তখন কিন্তু সেইটা তাৎপর্যপূর্ণ নয়, তো সামনে যে সংখ্যা থাকবে ওখান থেকে আমাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, পরের নিয়ম দেখি, পরের রুলটা হচ্ছে যদি কোনো আমরা সংখ্যাকে কিসে প্রকাশ করি না 10-এর ঘাতে প্রকাশ করি, ধরো সাপোজ 10-এর ঘাতে প্রকাশ করা শিখলাম না, এককে রূপান্তর করি 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার মানে এখানে তুমি সেন্টিমিটারকে কত কি বলছো, সেন্টিমিটার সমান এখানে 4 নয় 42 সেন্টিমিটার। 42 সেন্টিমিটারের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টি না দুটি। আবার যদি এই 42 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করি তাহলে কি হবে না 420 মিলিমিটার। এখানেও কিন্তু এখানে তো দশমিক নেই, দশমিক না থাকার কারণে কি শেষ অশূন্য সংখ্যাটি এটা তাৎপর্যপূর্ণ হবে না, শেষ অশূন্য সংখ্যার পরের শূন্যটি তাৎপর্যপূর্ণ হবে না, তার কারণে এখানেও কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যাটি কয়টি না দুটি। আবার এইটাকে যদি আমি মিলিমিটার না নিয়ে মিটারে প্রকাশ করি, তো সেন্টিমিটারকে মিটার করলে কি হবে না 0.42 মিটার। এখানে কিন্তু দশমিক সংখ্যার পূর্বে শূন্যটি কিন্তু তাৎপর্যপূর্ণ কখনোই নয়, তো এই শেষে যে দুটো সংখ্যা থাকবে সেখানে সেটাই কিন্তু তাৎপর্যপূর্ণ। অর্থাৎ একক পদ্ধতি রূপান্তরিত করলে, এক একক থেকে অন্য একক পদ্ধতি রূপান্তরিত করলে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু একই থাকে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আরেকটা জিনিস খুবই মনে রাখা প্রয়োজন যে দশমিক থাকুক কিংবা দশমিক না থাকুক, প্রথম অশূন্য সংখ্যার আগের শূন্যগুলো কিন্তু কখনোই তাৎপর্যপূর্ণ হবে না। শূন্য থাকুক কিংবা শূন্য না থাকুক, প্রথম অশূন্য সংখ্যার পরের আগের শূন্য পরের নয় আগের শূন্যগুলি কিন্তু কখনোই তাৎপর্যপূর্ণ হবে না। কিরকম ধরো 0.042, এই ক্ষেত্রে প্রথম অশূন্য সংখ্যা হচ্ছে 4, তার সামনে যে শূন্যগুলো এখানে কখনোই কিন্তু তাৎপর্যপূর্ণ নয়, এখানে দুটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে। ধরো এখানে 0423 আছে, দশমিক সংখ্যা সাপোজ এখানে আছে, তো এই সংখ্যার পূর্বে যে শূন্যটা আছে এটা কিন্তু তাৎপর্যপূর্ণ নয়, এখানে তাৎপর্যপূর্ণ সংখ্যা আছে 1 2 3 3টি। ঠিক আছে, মানে প্রথম অশূন্য সংখ্যার সামনের শূন্যগুলি কখনোই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে না। ক্লিয়ার? কি বলছি, যদি কোনো পরিমাপ সংখ্যা সঠিক পরিমাপকে বোঝায়, সঠিক পরিমাপ বলতে না পাই এর মান কিংবা আলোর গতিবেগ, এরকম কোন বাস্তব কোন মানের সঠিক পরিমাপকে বোঝালে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু না সঠিক পরিমাপের, সঠিক একদম অ্যাকুরেট সঠিক পরিমাপ, মানে আমরা তো পরিমাপের সঠিকতা যাচাই করছি, যদি সঠিক পরিমাপ হয় তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু অসীম হয়ে যাবে, অসীম সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, অসীম সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বর্তমান থাকবে। ঠিক আছে, কি বলছি, যদি কোনো পরিমাপ মানে কোনো সংখ্যা যদি সঠিক পরিমাপকে বোঝায় তাহলে কিন্তু তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু অসীম, ইনফিনিটি। ক্লিয়ার? আচ্ছা, রুলগুলো আমি আরেকবার বলে দিই। প্রথম রুলটা যেটা ছিল যে কোন সংখ্যার যতগুলো অশূন্য সংখ্যা থাকবে, অশূন্য সংখ্যাগুলি কিন্তু তাৎপর্যপূর্ণ সংখ্যা, যতগুলো অশূন্য সংখ্যা থাকবে সবগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এবার সমস্যা হচ্ছে জিরোকে নিয়ে, জিরো কোথায় থাকলে তাৎপর্যপূর্ণ হবে, কোথায় থাকলে তাৎপর্যপূর্ণ হবে না, সেই শূন্যকে নিয়ে কিন্তু যত সমস্যা। যদি শূন্য দুটি অশূন্য সংখ্যার মাঝে থাকে, যদি শূন্য দুটি অশূন্য সংখ্যার মাঝে যে কোনো দুটি অশূন্য সংখ্যার মাঝে যে শূন্য থাকে তবে সেটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে।
এবার ট্রেলার জিরো মানে না শেষের যে শূন্য সংখ্যা থাকবে, মানে শেষ অশূন্য সংখ্যার পরে যে শূন্য সংখ্যা থাকবে, টেইলার জিরো যেটাকে বলা হয়, টেইলে যে জিরোগুলো থাকে টেইলার জিরো। তো সেই শূন্যগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হবে কখন, না যদি সংখ্যাটি দশমিক হয়। শেষ অশূন্য সংখ্যার পরের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হবে যখন সংখ্যাটি দশমিক হবে। যদি দশমিক না হয় তাহলে শেষ অশূন্য সংখ্যার পরের শূন্যগুলি কখনোই তাৎপর্যপূর্ণ হবে না। যদি সংখ্যাটি দশমিক সংখ্যা না হয় তাহলে টেইলার জিরোগুলি কিন্তু শূন্য, টেইলার শূন্যগুলি কিন্তু তাৎপর্যপূর্ণ হবে না। সাধারণত দশমিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু না টেইলার জিরোগুলো তাৎপর্যপূর্ণ সংখ্যা। যদি কোনো সংখ্যা 10 এর ঘাতে প্রকাশিত হয়, ওই 10 এর ঘাত কিন্তু তাৎপর্যপূর্ণ নয়, 10 এর ঘাতটা কখনোই তাৎপর্যপূর্ণ নয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যদি এরকম থাকে যে 50.0, তাহলে কি হবে? তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে কত হবে? এখানে তো এইখানে একটা মাত্র 5 আছে, তো এটা দশমিক সংখ্যা, নিশ্চয়ই দশমিক সংখ্যা, অবশ্যই। দশমিক সংখ্যার শেষ অশূন্য সংখ্যার পরের শূন্যগুলো তাৎপর্যপূর্ণ, অর্থাৎ এখানে এর পরে যতগুলো শূন্য আছে সবগুলোই তাৎপর্যপূর্ণ, অর্থাৎ এটাতে 3টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বর্তমান। ক্লিয়ার? এবার এটা কি বলছে না, যদি 10 এর ঘাতে প্রকাশ করা হয়, 10 এর ঘাতে প্রকাশ করলে ওই 10 এর ঘাতটা কিন্তু তাৎপর্যপূর্ণ হয় না। তারপর কি বলছে, যদি মানে এক একক পদ্ধতিতে অন্য একক পদ্ধতিতে রূপান্তর করলে, যেরকম আমরা সেন্টিমিটারকে মিলিমিটার, মিলিমিটারকে মিটারে নিয়ে গেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হবে না। একক পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন কিন্তু হয় না। ক্লিয়ার? তারপর এখানে দেখো যে কি হয়েছে এটা, হ্যাঁ, যে প্রথম অশূন্য সংখ্যার আগের শূন্যগুলি, প্রথম অশূন্য সংখ্যার আগের শূন্যগুলি কিন্তু কখনোই তাৎপর্যপূর্ণ হয় না। প্রথম অশূন্য সংখ্যার পূর্বের শূন্যগুলি কখনোই তাৎপর্যপূর্ণ হবে না। ক্লিয়ার? আর 7 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট, যদি কোনো সংখ্যা সঠিক পরিমাপকে বোঝায়, সঠিক পরিমাপকে বোঝালে এটা কিন্তু না তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু অসীম সংখ্যক, ইনফিনিটিভ সংখ্যক হয়ে যায়। ঠিক আছে? এবার আমরা আজকে রাউন্ডিং অফ শিখব। এবার আমরা শিখব রাউন্ডিং অফ। রাউন্ডিং অফ বলতে আসন্ন মানে প্রকাশ। এই কোন সংখ্যাকে, কোন দশমিক সংখ্যাকে আসন্ন মানে প্রকাশ করার কয়েকটা রুল আছে, সেই রুলগুলো এবার আমরা শিখব। দেখো যে রুলগুলো কি কি। প্রথম রুল, যদি কোনো দশমিক সংখ্যা, ধরো এরকম দশমিক সংখ্যা আছে 4 2 8, আমি এই দশমিক সংখ্যাকে এই দশমিকের পরে দ্বিতীয় সংখ্যা পর্যন্ত আমি রাউন্ডিং অফ আসন্ন মানে প্রকাশ করতে চাইছি। আমি যে সংখ্যা পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে চাইছি তার পরের সংখ্যাটি যদি 5 এর থেকে বেশি হয়, তার পরের সংখ্যা যদি 5 এর থেকে বেশি হয়, তাহলে সেই সংখ্যার সঙ্গে 1 যোগ হবে, 62.43। যদি এই 8টা পরের সংখ্যা যে 8 মানে 5 এর থেকে বেশি, তাহলে তার আগের সংখ্যার সঙ্গে কি হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে। যদি আমি এই প্রথম সংখ্যা পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে চাই, দশমিকের পরে একই সংখ্যা পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে চাই, তাহলে দেখো তার পরের সংখ্যাটি 2 কিন্তু 5 এর থেকে ছোট, তার পরের সংখ্যা যদি 5 এর থেকে ছোট হয়, 5 এর থেকে ছোট হয়, তাহলে কিন্তু কোনরূপ পরিবর্তন, কোনরূপ 1 যোগ বা কোনরূপ পরিবর্তন কিন্তু হবে না, 62.4 হয়ে যাবে। এবার যদি এই সংখ্যাটি, মানে যে সংখ্যা পর্যন্ত আমি তাৎপর্যপূর্ণ সংখ্যা আসন্ন মানে প্রকাশ করতে চাইছি, তার পরের সংখ্যা যদি 5 হয়, তাহলে কি হবে? দেখো যদি এরকম আছে 2 5 1, যদি এইরকম থাকে, আমি যে সংখ্যা পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে চাইছি তার পরের সংখ্যা যদি 5 হয় এবং 5 এর পরে যদি কোনো সংখ্যা থাকে, 1 2 3 4 যে কোনো সংখ্যা থাকে, তাহলে কিন্তু শূন্য না থাকে, শুধুমাত্র শূন্য না থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে কিন্তু আসন্ন মানে প্রকাশের জন্য তার সঙ্গে 1 যোগ হবে, 1 যোগ হবে। যদি কি বলছে না এইখানে এবার শূন্য আছে, শূন্য থাকলে কি হবে?
আমি কিন্তু এই 2 পর্যন্ত দশমিকের পরে দ্বিতীয় সংখ্যা পর্যন্ত তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করতে চাইছি। এবার এই দ্বিতীয় সংখ্যা পর্যন্ত আমি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করতে চাইছি, তার পরের সংখ্যাটি 5 এবং তার পরের সংখ্যাটি 0 হবে। 5 এবং 0 থাকলে কি হবে, তার 0 থাকলে তার পূর্বে যদি এই যে সংখ্যাটি কাট অফ করতে চাইছি সেই সংখ্যা যদি জোড় হয়, জোড় হলে কোনো পরিবর্তন হবে না। কি বলছি, যে সংখ্যাটি কাট অফ নির্ণয় করতে চাইছি সেইখানে যদি জোড় হয় তাহলে কিন্তু কোনো পরিবর্তন হবে না, 62.42। ঠিক আছে। এবার যদি এরকম থাকে যে 62.425, এবার 0 আছে কিন্তু এইটা জোড় না থেকে 3 আছে, মানে বিজোড় আছে, যে কোনো বিজোড় সংখ্যা 3, 5, 7, হ্যাঁ এরকম বিজোড় সংখ্যা আছে, তাহলে কি হবে না, তাহলে কিন্তু বিজোড় সংখ্যা থাকলে যে সংখ্যা পর্যন্ত কাট অফ নির্ণয় করতে চাইছি, যে সংখ্যা যদি কাট অফ করতে চাইছি সেটা যদি বিজোড় হয় এবং তার পরের সংখ্যা 5 এবং 5 এর পরে যদি 0 থাকে তাহলে কিন্তু কাট অফ নাম্বারের সঙ্গে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 62.44, 62.44 হয়ে যাবে, 1 কিন্তু এখানে 1 হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাট অফ করার নিয়ম। কয়েকটা নিয়ম হচ্ছে এটাই, যে এই কয়েকটা নিয়মের সাহায্যে আমরা কিন্তু যে কোনো সংখ্যাকে আসন্ন মানে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এবার আমাদের আসছে যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার যোগ বিয়োগ। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার যোগ বিয়োগ। যোগ বা তো প্রথম আমরা যোগ বিয়োগের নিয়মটা শুনি। যে বলছে ধরো 1.2 প্লাস 3.24 যখন যোগ হবে, যোগের সময় যে যোগফলটা বা যোগফল বা বিয়োগফল পাওয়া যাবে, যে যোগ দেখতে হবে যে সংখ্যাগুলো যোগ হচ্ছে তার মধ্যে দশমিকের পরে কার সব থেকে কম সংখ্যা আছে, কম সংখ্যক সংখ্যা আছে। ঠিক আছে, ধরো এই দশমিক পরে একটা আছে, এই দশমিক পরে দুটো আছে, তাহলে যোগফল বা বিয়োগফলে যার দশমিকের পরে কম সংখ্যা আছে, যোগফল বা বিয়োগফলে দশমিকের পরে ঠিক ততগুলো সংখ্যা রাখতে হবে। তো আমি একটা তো যোগ করি, তো 1.2 3.24 4.3, তো এখানে আছে কি 3.44। এইটাকে এই আসন্ন মানের প্রকাশের নিয়ম অনুযায়ী যোগ করলে কি হবে না, যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই এটাও কিন্তু দশমিকের পরে একটা সংখ্যা, অর্থাৎ 3.4 অ্যান্সার হবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে গুণ বা বিয়োগ। এটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে দেখি, বিয়োগের ক্ষেত্রে দেখি তো 4.05 মাইনাস 2.25 এইটাকে বিয়োগ করতে বলেছে। আচ্ছা, এখানে তো দুটো সমান হবে, তাই 2.2 করি, তাহলে 4.05 2.2 5 দশমিক 0 থেকে 2 গেলে 8.1, তাহলে 1.85। এবার দেখো দুটো সংখ্যার প্রথমটার কি আছে, দশমিকের পরে দুটো সংখ্যা, তারপরে দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে কম সংখ্যক যে সংখ্যাটা আছে দশমিকের পরে একটা আছে, তাহলে বিয়োগ করে দশমিকের পরে একটা সংখ্যাই রাখতে হবে, অর্থাৎ এটা এরকম হয়ে দাঁড়াবে 1.8। ক্লিয়ার? এবার হচ্ছে গুণ বা বিয়োগ। গুণ বা বিয়োগের ক্ষেত্রে কি হবে, ধরো আমি গুণ বা বিয়োগ করছি 1.2 গুণিতক 3.24। এবার এটাতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দুটো, এটাতে কত, তিনটা। এবার গুণফল বা গুণফল বা ভাগফলের ক্ষেত্রে যে সংখ্যায় কম সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে, গুণফল বা ভাগফলের ঠিক ততগুলোই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখতে হবে। তো এটা গুণ করো, যে তোমার 3.24 আর 1.2, 4 দুনে 8, 2 দুনে 4, 3 দুনে 6, 4 2 3, তো 8 4 যোগ করলে 8 8 3 3 যোগ 3.888 3.888। এবার কি হচ্ছে না, বলেছি কি গুণফল মানে যে সংখ্যাগুলো গুণ হচ্ছে সেই গুণফল গুণ যে সংখ্যায় সব থেকে কম সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে, গুণফলেও তত সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থাকবে। দুটো, তার মানে এখানেও দুটো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখতে হবে। 3.88, সরি দুটো তিনটে হয়ে গেল, 3.8 হবে।
এবার কথা হচ্ছে যে ভাগফলও ঠিক একই রকম, যে দুটি সংখ্যার ভাগ হবে, যে ভাগফলের যে দুটি সংখ্যার ভাগ হচ্ছে তার মধ্যে যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম হবে, ভাগফলেও ঠিক তত সংখ্যক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা রাখতে হবে। তো একটা এক্সাম্পল দেখা যায় এখানে। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে 1101 ভাজিত 10.2, এইটার ভাগফল হয় 107.94117647। তো এই যে ভাগফলটাতে এই দুটো সংখ্যা ভাগ হয়েছে, 1101/10.2। এই উপরের সংখ্যা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে 4 আর নিচেরটা হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3। যে ভাগফলটা হবে তার কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3 রাখতে হবে। তার মানে কি 107 হয়ে গেল। তার মানে এই সংখ্যা পর্যন্ত তাকে আসন্ন মানে প্রকাশ করে দিতে হবে। তারপরে সংখ্যাটা কি আছে 9, 9 মানে কি 5 থেকে বেশি, তার 5 থেকে বেশি হলে কি হবে, আগের সঙ্গে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 108। এটা হচ্ছে সঠিক উত্তর। এইভাবে আমরা যে কোনো সংখ্যার কিন্তু তাৎপর্যপূর্ণ মানে যে কোনো সংখ্যার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার নিয়মে আমরা যোগ বা বিয়োগ করতে পারি। এবার আমরা ওই তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ও কাটঅফের কয়েকটি উদাহরণ দেখব। দেখো এগুলো হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট ফিগার, অর্থাৎ এই সংখ্যাগুলোর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করতে বলেছি। তো আমাদের প্রথম যে সংখ্যাটা আছে 2, 3, 4, 7, এখানে কোনো দশমিক নেই, এখানে কোনো শূন্যও নেই। আমরা সবাই জানি যে সমস্ত অশূন্য সংখ্যাই তাৎপর্যপূর্ণ। 2, 3 চারটে সংখ্যা আছে, 2, 3, 7 চারটে আছে, এখানে আছে চারটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এখানে দেখো যে 6024.7 দশমিক সংখ্যা হলেও শূন্যটা কিন্তু দুটো অশূন্য সংখ্যার মাঝে আছে, তার মানে এখানে শূন্যটা তাৎপর্যপূর্ণ। 1, 2, 3, 4, 5 5টি তাৎপর্যপূর্ণ হয়ে গেল। এই যে দশমিক সংখ্যাটির প্রথম অশূন্য সংখ্যার সাথে সামনের শূন্যগুলো, প্রথম অশূন্য সংখ্যার সামনের শূন্যগুলো কখনোই তাৎপর্যপূর্ণ হয় না, তার মানে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে দুটি, 1, 2 দুটি। এবার দেখো এই 41 শেষ অশূন্য সংখ্যার পরের শূন্যগুলো কখনোই তাৎপর্যপূর্ণ হয় না, তার মানে এখানেও কিন্তু দুটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এখানে দেখো 2.40 দশমিক সংখ্যায় শেষ অশূন্য সংখ্যার পরের শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হয়, তার মানে এখানে তিনটি তাৎপর্যপূর্ণ। এই যে ঘাত 10 এর ঘাত কখনোই তাৎপর্যপূর্ণ হয় না, 1.6 সমান দুটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে আছে। তো এদিকে আমরা দেখো যে কাট অফ নির্ণয় করতে বলছে কত পর্যন্ত, না তিনটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পর্যন্ত কাট অফ নির্ণয় করতে বলছে। দেখো এই তিনটি মানে কি 7, 3, 6 পর্যন্ত, তাহলে তার পরের সংখ্যাটি 4 মানে কি 5 থেকে কম, তাহলে কোনো পরিবর্তন এখানে কিন্তু হবে না, যে যোগ কিন্তু কখনোই হবে না। এখানে যদি তিনটে ধরি তারপরের সঙ্গে 7 মানে কি 5 থেকে বেশি আছে, বেশি থাকা মানে কি এখানে কাট অফ নির্ণয় করতে হলে তার আগের সংখ্যা 1 যোগ করতে হবে, অর্থাৎ 7.37। আবার এখানে তিনটে হলে কি হচ্ছে এইটা যে 8.3251 মানে তিনটি হলে কি 8.32, তারপরের সংখ্যাটা কি 5 এর পরে গেছে 1 শূন্য ছাড়া অন্য কোন যে কোনো সংখ্যা থাকলে কি হয়, তার আগের সঙ্গে 1 যোগ হয়ে যায়, তাহলে 8.33। এবার তারপরে সংখ্যা দেখো না, তারপরে দেখো এই যে 9.445, তারপরে কিন্তু কিছু নেই মানে কি 0 থাকতেই পারে, 0 আছে। তো 0 মানে কি 0 থাকলে কি হয়, এই সময় যদি জোড় হয়, জোড় হলে কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা কি হয়ে যাবে 9.44। এবার এটাও দেখো যে এখানেও তিনটে হলে কি হচ্ছে 5 তারপরে 0, তার মানে কি 5 আছে তারপরে 0, কাট অফ নাম্বারটা যদি জোড় হয় তাহলে কি কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন হয় না। তার মানে কি এখানে 4 জোড়, তার মানে কি এখানেও কোনো পরিবর্তন হবে না। এবার দেখো তারপরে এখানে তিনটি বলে কি হবে 15.7, তারপরে এই যে 5, তারপরে কিছু নেই 0 থাকা মানে কি তাকে যদি বিজোড় থাকে তাহলে কি হয়ে যাবে 1 যোগ এখানে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এই তিনটি সংখ্যা নিলে তারপরের সংখ্যাটি হচ্ছে 7 আছে, 7 মানে কি যদি 5 থেকে বেশি হয় তাহলে তার আগের সংখ্যা কি হয়ে যাবে 1 যোগ হয়ে যাবে, তো এটা কি হয়ে যাবে 246। তো এইভাবেই কিন্তু আমরা যে কোনো সংখ্যা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এবং কাট অফ কিন্তু নির্ণয় করতে পারি। তো
তো আজকে এই ভিডিওটা ভালো লাগলে এবং তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ও কাট অফ সংখ্যার যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার নিয়মের যে যোগ গুণ বা ভাগ বিয়োগ আছে সেগুলো আমরা আজকে কিন্তু শিখলাম। তো ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে এরকম ভাবে পরপর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমাদের ইউনিট এন্ড মেজারমেন্ট চ্যাপ্টারটি পুরো কমপ্লিট কিন্তু করে ফেললাম। এর পরের ক্লাসে আমরা কিন্তু নেক্সট চ্যাপ্টার শুরু করব।